নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ পাঠ করব বুদ্ধদেব বসুর গল্প ফেরিওয়ালা। ফেরিওয়ালার হাঁক শুনলেই নীলিমার মন রাস্তায় ছুটে যায়। বারান্দায় দাঁড়িয়ে হয়তো ডাকে, এই এসো এদিকে, দোতলায়। কি হয়তো চাকর দিয়ে ডেকে পাঠায়। পিঠের বোঝা নামিয়ে একটি ঘর্মাক্ত জিভ সিঁড়ির ধারে এসে বসে। নীলিমা দরজার আড়ালে দাঁড়িয়ে কত জিনিস যে নেড়ে চেড়ে দেখে। 4 আনার জিনিস কিনতে আধ ঘন্টা কাটিয়ে দেয়। ফেরিওয়ালারা অতি ভালো লোক, কথা তাদের খুব মিষ্টি। তাছাড়া তাদের সঙ্গে আজগুবি দরদস্তুর চলে। প্রথমে যা চাইলো তার প্রায় অর্ধেক দামেই হয়তো জিনিসটা দিয়ে যায়, তাও আবার বাকিতে। কী জিনিস? ছিটের কাপড়, তাঁতের শাড়ি, কাচের চুড়ি, সিঁদুর, আলতা, চুলের কাঁটা, কত কি! আর বাবলুর জন্য পুতুল, এটা ওটা। কতগুলো লোক আছে, তারাই ঝাঁঝা রোদে চিৎকার করে হেঁকে যায়, চাই সাবান, তরল আলতা। পিঠের ওপর বোঁচকার ভারে শরীরের ঊর্ধ্বাঙ্গ তাদের বাঁকানো। ওই বোঝা নিয়ে এত বড় শহরে কোথা থেকে কোথায় তারা চলে যায়, নীলিমার ভাবতে অবাক লাগে। এদিকে শান্তনু ফেরিওয়ালা পছন্দ করে না। তার বড়লোকি মেজাজ। জিনিসের দরকার হলে নিউ মার্কেটে গিয়ে ছনাৎ ছনাৎ টাকা ফেলে এসো, হাঙ্গামা চুকে গেল। ফেরিওয়ালা, জাপানি খেলো জিনিস আর দরদস্তুর, এই তিনটের উপরে তার নাকশিট কোনো ভাব। অথচ ঝনাত ছনাতের অভাব প্রায় ঘটে, এবং শান্তনুর মতে চললে ভালো জিনিস কেনার আশায় বসে থেকে থেকে অনেক দরকারি জিনিস হয়তো কখনোই কেনা হতো না। তাছাড়া সংসারে যে কত জিনিস দরকার, পুরুষ মানুষ তার কী বা বোঝে। না বুঝুক, নাক ঢোকানো চাই সবটাতে। যেমন ধরা যাক, নীলিমা সেদিন তার ফেরিওয়ালার কাছ থেকে 10 পয়সা করে 8 গজ মার্কিন রেখেছে। শান্তনু মুখ বেঁকিয়ে বলল, ওগুলো রাখলে কেন? নীলিমা হঠাৎ রেগে গিয়ে বললে, রেখেছি তো রেখেছি, তুমি চুপ করো। শান্তনু সংক্ষেপে বললে, পয়সা নষ্ট। হ্যাঁ, তা তো বটেই, পয়সা নষ্ট। এদিকে বালিশের ওয়ারগুলো সব ছিঁড়ে গেছে, তা নিয়ে প্যান প্যান করতে তোমাকেই শুনি। ও, তা এ দিয়ে তোমার বালিশের ওয়ার হবে বুঝি? আগে হ্যাঁ, তাই হবে। আর এ অভাগিনীর একখানা সেমিজ। ওই মোটা কাপড়ে তোমার সেমিজ? আমাকে যদি একবার বলতে। তোমাকে বললে তো সেমিজ কিনতে ছুটতে ওই হোয়াইট লেডলের দোকানে। তোমার বুদ্ধির দৌড় তো ওই পর্যন্ত। হয়তো 8 ডজন পিলো কেস আসতো। তা ভালোই তো, ভালো জিনিস তো ভালোই। দেখো, তোমার সেমিজের জন্য আমি খুব চমৎকার একখানা কাপড় কিনে আনবো, দেখো এবার। থাক থাক, আমি গরিব মানুষ, আমার উঠতেই হবে। তুমি আর তোমার ছেলে যত পারো বাবুগিরি করো। নীলিমা তক্ষুনি মেঝেতে মাদুর বিছিয়ে সেলাইয়ের কল নিয়ে বসে গেল। শান্তনু একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বলল, এই খেয়ে উঠলে এক্ষুনি সেলাইয়ের কল নিয়ে বসলে? ওরকম করো বলেই তো মাথা ধরা ছাড়ে না তোমার। ও, আমার মাথা? তা ধরলেই বা কি, আর না ধরলেই বা কি? তোমার মাথা ঠান্ডা থাকলেই বাঁচি। চলল তারপর কলের ঘটর ঘটর। শান্তনু আর কি করে? রবিবারের দুপুর বেলায় নভেল হাতে নিয়ে এপাশ ওপাশ। দুজনের কথা কাটাকাটি লেগেই আছে। শান্তনু যা বলবে, নীলিমা ঝাঁ করে তার প্রতিবাদ করবে। তারপর এক প্রস্থ ঝগড়া। জগতে এমন কোনো বিষয় নেই যাতে দুজনে একমত। সকালবেলায় একটা লোক হেঁকে যাচ্ছে, আতা ফল চাই, আতা ফল। তক্ষুনি শান্তনু বলে উঠল, ওই যে তোমার কৃষ্ণের বাঁশি। নীলিমা বললে, ঠিক মনে করেছ, আতা ফলের কথা কদিন থেকে ভাবছি। তুমি ভালোবাসো না আতা? ওসব বাজে ফল টল আমি খাইনি। তা খাবে কেন? মনে করো 12 পেয়ালা চা খেলে খুব হয়ে গেল, রাখি কয়েকটা, আপিস থেকে এসে খাবে খন। আতাওলা এলো, 6টা ফল বেচে দিয়ে চলে গেল। শান্তনু বলে, সত্যি আমার এক এক সময় ফেরিওয়ালা হতে ইচ্ছে করে। হ্যাঁ, বড় সুখ কিনা।
এই রোদ্দুরে ঘুরে ঘুরে পয়সাই বা রোজগার। আহা, ওদের আবার স্ত্রী পুত্র কোথায় যে সব দেশে পড়ে আছে, বছরে বুঝি দেখাও হয় না। শান্তনু আবার একটা চিঠি লিখতে শুরু করেছিল। অন্যমনস্কভাবে বললে, হুঁ, তোমার মার্কেটের ওই জোচ্চোরদের পাল্লায় পড়ার চাইতে ওদের দুটো পয়সা দেয়া ঢের ভালো। ওরা যে কি অসম্ভব গরিব ভাবতে পারবে না। কেন বলো তো? ওই তো সেদিন এক বুড়োর থেকে চীনে সিঁদুর কিনলুম। আমাকে বললে, এ পাড়ার সকলে আমার কাছ থেকে নেয়, আপনিও নেবেন মা। হো, তা তোমার নতুন পুষি হলো বুঝি? বলে কি, আর পারি নে মা রোদে রোদে ঘুরতে, কিন্তু কি করব, মায়েরা সব বলেন কত লোক তো সিঁদুর হেঁকে যায়, কিন্তু তোমার মতো জোরে আর কেউ হাঁকে না। আমার ডাক শুনলেই মায়েরা চিনতে পারেন। জোর করে কি আর শখ করে ডাকি? মা জোরে না হাঁকলে কেউ তো আর ডাকবে না আমাকে। তা এবার কিছু পয়সা জমলেই দেশে চলে যাব। জানো, লোকটা না হিন্দুস্তানি, দেশ ওই মজফ্ফরপুরে। বউ কবে মরে গেছে, একটা মেয়ে আছে শুধু। বলছিল ওই দেশে যাবার টাকা জমতে নাকি আরো মাস 2 লাগবে। আহা, মেয়ের জন্য বুঝি মন কেমন করে না? আমি বলেছি ওর কাছ থেকেই সবসময় সিঁদুর কিনবো, কিন্তু বছরে মানুষের আর কতটুকুই বা সিঁদুর লাগে। শান্তনু বললে, এরকম কত আছে তোমার? এত খাটে, কিন্তু কি পায়? কিচ্ছু না। 2 আনা দিয়ে একখানা হারমোনিয়াম বাঁশি কিনেছি। বাবুল দেখে খুব খুশি। শান্তনু গম্ভীর হয়ে বললে, বাঁশি না কিনলে কি চলতো না? এমনি করে কত পয়সার অপব্যয় করো। কি যে বলো তুমি! ছেলে বাঁশি নিয়ে বাজাতে শুরু করেছে, কিনে নেওয়া যায় হাত থেকে? এ নিয়ে তো বোধহয় 50খানা বাঁশি কিনলে। ছেলেটা 2 দিন লাফালাফি করে, তারপরে হয় ভাঙে নয় ফেলে দেয়। এত পয়সা জোটাতে কি আর আমরা পারি? তা কি আর করবে বলো, শিশুরা ওই রকমই হয়। তা 2 আনার বাঁশি কবে আর কিনেছি? 1 পয়সার ওই বাঁশের বাঁশিগুলো কিনি। 1 পয়সা 1 পয়সা করে কম হয় না জানো। ও, খুব তো হিসেব শিখেছ। কবে এত সুবুদ্ধি হলো গো তোমার? বড় যে বলছো অপব্যয়। ফেরিওয়ালাদের কাছ থেকে কত সস্তায় সব জিনিস পাওয়া যায় তা জানো? হ্যাঁ জানি, সস্তাও যেমন পচাও তেমনি। সে তো ঠিকই। সেদিন 1.5 টাকা দিয়ে বাক্সওয়ালার থেকে বাবলুর জন্য যে কোটখানা রেখেছি, সাধ্য ছিল তোমার 4 টাকার কমে কোথা থেকে কিনে আনার। আসল শাটিন, আর কি সুন্দর ছাঁটকাট। তোমাকে 500 দিন বলে বলেই জামাটা কেনাতে পারলুম না। আর্মি নেভিতে যাবার মতো অবস্থা হবে তবে তো। তাও কত সুবিধে, বাকি রাখা যায়, আস্তে আস্তে দিতে গায়ে তো আর লাগে না। শান্তনু সিগারেট ধরিয়ে বললে, এদিকে কত পয়সা যে বাজে খরচ হয়ে যায় তা তো ভাবো না। খামোখা কত কিছু কিনতে থাকো, কোনো কাজেই লাগে না সেসব। কাজে কোনটা লাগে আর কোনটা না লাগে তার তুমি কি জানো? 1000 রকম ছোট খাটো জিনিসের ব্যবহারের ফল হচ্ছে তোমার শারীরিক আরাম। সেই জিনিসগুলো তো তুমি আর চোখে দেখো না। যথা যথা হাতা খুন্তি শিলনোড়া ইত্যাদি। হার মানছি, এবার একটা পান দিলে বাধিত হই। এই তো দেখো না, সেবার পুরী থেকে ফেরবার সময় কটক স্টেশনে একটা জাঁতি কিনেছিলাম বলে রাগ করেছিলি, অথচ কি সুন্দর জাঁতিখানা, কি চমৎকার কাজে লাগছে বলো দেখি। নীলিমা উঠে গিয়ে পান সেজে নিয়ে এলো। একটু পরে বললে, জানো ওই বুড়ো ফেরিওয়ালা বলে কি, ও আমাদের সমস্ত জিনিস দেবে, সাবান পাউডার এমনকি তোমার সিগারেট, তারপর মাসের শেষে দাম নেবে। আমরা যেসব ওই সাবান টাবান মাখি তার বাক্সগুলো পেলে ও ঠিক সেই রকম জিনিস এনে দেবে। তোমার সিগারেটের একটা খালি টিনও নিয়ে গেছে। মাস ভরে বাকিতে সিগারেট খাবার সম্ভাবনায় শান্তনু একটু উল্লসিত হয়ে বলল, বলো কি? নীলিমা বললে, তুমি যদি বলো তাহলে ওকে ঠিক করি। বাবা, তোমার ওই নবকৃষ্ণ ভাণ্ডার যা চোর! বাকিতে যেমন দেয় দাম নেয় ডবল। ওদের তুমি এ মাস থেকে ছেড়ে দাও দেখি। তা বেশ, তোমার ফেরিওয়ালা দিলে সুবিধেই হলো।
ও দিতে পারলে দিক না, কি বলো? তা ভালোই তো। তা আমার সিগারেট কবে আনবে? বলছে তো ওই কালকেই নিয়ে আসবে। আর সত্যি পরের দিন শান্তনু অফিস থেকে ফিরে দেখে টেবিলের ওপর আস্ত 2 টিন সিগারেট, আর তার সঙ্গে এক সেট ছবি আঁকা জাপানি ছাইদান, একটা বড় থালার ওপর 4টে ছোট ছোট বাটি। নেহাত মন্দ নয়। কত দাম নিলে গো? 5 আনা বলেছে, এখনো দিইনি। সুন্দর না? তোমার পছন্দ হয়েছে? দেখো, সস্তাও খুব। শান্তনু বললে, হুম। নীলিমা স্বামীর মুখের দিকে বাঁকা চোখে একবার তাকিয়ে বললে, তোমার পছন্দ না হয় ফিরিয়ে দেব। অ্যাস্ট্রে তো তোমার দরকার। সত্যি বলতে ছেলের জন্য 2 আনার বাঁশি যতটা বাজে খরচ মনে হয়েছিল, নিজের জন্য এই 5 আনার অ্যাস্ট্রে ঠিক ততটা মনে হলো না। দোমনা ভাবে বললে, আচ্ছা ঠিক আছে, রেখেছ যখন। নীলিমা মুচকি হেসে বললে, তোমাকে দাম দিতে হবে না, আমি উপহার দিলুম তোমাকে ওটা। ওহো, এতই যখন দয়া, 2 টাকা আমাকে ধার দিতে পারো তো, বড় উপকার হয়। আমি গরিব মানুষ, 2 টাকা কোথায় পাবো? 2 আনা 4 আনা পর্যন্ত দৌড় আমার। কেন, সেবার আস্ত 2 টাকা তো দিয়েছিলে, মনে আছে তাহলে? 2 দিনের কথা বলে 2 টাকা নিয়েছিলে, আর ফিরিয়ে দিলে না, চোর একটা। শান্তনু হেসে বলে, ওরা থেকেই তাই। তোমাকে যখন মাতৃক্রোড় থেকে ছিনিয়ে এনেছিলুম, তখন ডাকা তো বলতে পারতে। নীলিমা বললে, ও খুব ভালো মানুষ, দয়া করে আমার 2 টাকা ফিরিয়ে দিতে ভুলো না। আমার কৌটোতে এখন কিচ্ছু নেই। একটি পাউডারের কৌটো ফুটো করে নিয়ে নীলিমা তাতে বাজার ফেরত 2-4 পয়সা ফেলে রাখে। মাঝে মাঝে 2 আনে কি সিকি, কদাচও একটি আধুলি বা টাকা। কৌটোটা এক এক সময় ওজনে খুব ভারী হয়ে ওঠে, কিন্তু তার আসল ভার বিশেষ কিছু নয়, কেননা তার গহ্বরে বেশিরভাগই তাম্র মুদ্রা। তবু সেটা অনেক সংকট থেকে বাঁচায়, এবং সংকট প্রায় ঘটে বলে তার উদর এত বেশি টানা হেঁচড়া চলে, যেটা নীলিমার পছন্দ হয় না। সকালে উঠে দেখা গেল বাজারের পয়সা নেই, ভৃত্য অপেক্ষমান। নীলিমা আড়ালে গিয়ে কৌটো ঝেঁকে ঝেঁকে পয়সা বের করে। ভৃত্য কিছু দেখতে পায় না, কিন্তু ঝনঝন শব্দ শুনে কিনা কে জানে। পাউডারের তলানিতে সাদাটে হয়ে যাওয়া 1 মুঠো তামার পয়সা চাকরের হাতে দিতেও কেমন যেন খারাপ লাগে। কিংবা হয়তো বাড়িতে হঠাৎ কোনো আত্মীয়রা বেড়াতে এসেছেন। নীলিমা তাদের বসবার ঘরে বসিয়ে লুকিয়ে একটি আধুলি উদ্ধার করে আনে। মিষ্টি মুখে ভদ্রতা রক্ষা হয়। একবার সে কৌটো থেকে 2 টাকা ধার করে শান্তনু আর ফিরিয়ে দেয়নি। নীলিমা সুযোগ পেলেই সেটা শোনায়। শান্তনু তার শেষ কথা বললে, আমি তো তোমার কৌটোর ভরসাতেই আছি, আর সম্প্রতি তোমার ফেরিওয়ালার। ঘরে বসে সিগারেট খেয়ে শান্তনুর মেজাজ বেশ ভালোই যাচ্ছিল। এর মধ্যে এক কাণ্ড। সকাল বেলায় চা খেয়ে কাগজ কলম নিয়ে বসেছে। এক বন্ধু বলেছে, আধুনিক মেয়েদের বিরুদ্ধে 2 পৃষ্ঠার সাধু ভাষায় কিছু অসাধু বচন ঝাড়তে পারলে 10টা টাকা পাওয়া যাবে। বিষয়বস্তুটা আদৌ তার মনোপুত নয়, কিন্তু 10টা টাকাও তো ছাড়া যায় না। কিছুতেই লেখা এগোচ্ছে না। সিগারেটের পর সিগারেট খামোখা পুড়ে যায়। এদিকে ঘরের বাইরে নীলিমা অবিশ্রান্ত কার সঙ্গে বকর বকর করছে। খানিক পরে তার মনে হলো, এ কোনো ফেরিওয়ালা না হয়ে যায় না। রাগে তার মুখ কালো হয়ে গেল। কার সাধ্য এ বাড়িতে একটু নিরিবিলি বসে কাজ করে? সব সময় বাজার বসেছে। এদিকে যে 10টা টাকার জন্য সে মাথা খুঁড়ে মরছে, ওদিকে নীলিমার কাণ্ডটা দেখো। ঠিক আধুনিক মেয়েদের আক্রমণ করার মতোই তার যখন মনের অবস্থা। এমন সময় নীলিমা ঘরে ঢুকে নিচু গলায় বলল, শোনো, ওই ফেরিওয়ালা না টাকা চাইছে। তা আমাকে কেন বলতে এসেছো ও কথা? কাকে বলবো তবে? শোনো, ও বলছে এত জিনিস দিয়ে ও আর কুলিয়ে উঠতে পারছে না, টাকা না পেলে ওর চলবে না। তাই বলে এক্ষুনি চাই ওর, এই মুহূর্তে? বড্ড পিড়াপিড়ি করছে গো,
গরিব মানুষ ঠিকই তো, এত সিগারেটও দেবেই বা কোত্থেকে? সব শুধু 6 টাকা 13 আনা হয়েছে। এখন মাসের শেষ, কোথায় পাবো টাকা? তাই তো আমি ভাবছি, আগে ভাবলেই ভালো করতে। যত রাস্তার লোক ধরে ধরে এনে জোটাবে, কি বোকার মতো কাজ যে করো এক এক সময়। শেষের কথাটা হজম করে অতি নিচু গলায় নীলিমা বলল, কাল আসতে বলবো ওকে, পারবে জোগাড় করতে? কাগজের দিকে গোটা 2 লাইনের আঁকি বুকির দিকে তাকিয়ে শান্তনুর শরীরটা কেমন যেন জ্বলে গেল। চড়া গলায় বলে উঠল, কোত্থেকে জোগাড় করবো কাল? তুমি জানো না আমার অবস্থা। এখন আমাকে ধার করতে ছুটতে হবে তো? আর চাওয়া মাত্র ধারই বাকে দেবে আমাকে? নীলিমা প্রায় হাওয়ায় মিলিয়ে গিয়ে বলল, ও তো বলেছিল মাসের শেষে নেবে। এরকম হবে জানলে? হ্যাঁ, তোমার ফেরিওয়ালারা ওরকমই, চোর জোচ্চোর বাড়ির মেয়েদের ঠকিয়ে 2 পয়সা করাই তো ওদের পেশা। আর তুমিও যেমন, ফেরিওয়ালা ডাকা ছাড়া কি আর সময় কাটাবার উপায় নেই? দরকারি ডাকি, অদরকারেও ডাকো, জানো কিছু নেবে না, হাতে পয়সা নেই, তবু লোক ডেকে 1 ঘন্টা ধরে জিনিসপত্র ঘেঁটে ফিরিয়ে দাও। লজ্জাও করে না? আমি তোমাকে বলছি, কখনো আর এ বাড়িতে ফেরিওয়ালা ডাকতে পারবে না। মুহূর্তে ঝলকে উঠল নীলিমার চোখ। বলল, বেশ, আর ডাকবো না। এ বাড়ি তোমার, তোমার ইচ্ছে মতোই সব হবে। কিন্তু এটা ঠিক যেন যত জিনিস আমি ওদের কাছ থেকে কিনি, সবই তোমার আর তোমার ছেলের জন্য। নেহাত যা না হলেই নয় তাই কিনি। এই 6 টাকা 13 আনার মধ্যে 5 টাকাই তোমার সিগারেটের দাম, সেটা মনে রেখো। আর সাবান, তাও তোমার। আর কয়েকটা কাঁচের গেলাস, তাও। থাক থাক, আর হিসেব শুনতে চাইনি। এক্ষুনি বিদায় করে আসছি ওকে। এক ঠেলায় চেয়ারটা সরিয়ে শান্তনু বাইরে গিয়ে দেখে পুরো মতো একটা লোক সামনে প্রায় একটি মনোহারী দোকান সাজিয়ে বারান্দায় বসে গামছার হাওয়া নেড়ে যাচ্ছে। রাগে শান্তনুর মুখ থেকে হিন্দি বেরিয়ে গেল, এই ভাগো, বাহার যাও, আভি নিকালো। শান্তনুর সঙ্গে তার সিগারেট সরবরাহকারীর প্রথম সাক্ষাৎ হলো এই রকম। লোকটা তার কুঁকড়ানো মুখ তুলে অবাক হয়ে শান্তনুর দিকে তাকালো। ক্যা মালুম নেই হোতা, বাহার যাও জলদি, বলে শান্তনু ওর 2-1টা জিনিস পা দিয়ে ঠেলেও দিল। লোকটা কোনো কথা বললে না, মাথা নিচু করে আস্তে আস্তে তার সব পসরা কুড়িয়ে নিয়ে বস্তা বাঁধল। তারপর ঘাড়ে করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেল। শান্তনু ঘরে ফিরে এসে বলল, যাক, আপদ গেছে, কখনো আর ডেকো না, বলে দিলাম। কথা বলতে গিয়ে নীলিমার ঠোঁট কেঁপে উঠল। চেষ্টা করে নিজেকে সামলে নিয়ে বললে, খুব তো বিরক্ত করে এলে। তা ওটা আমার উপর করলেই ভালো করতে। ও বেচারা তো আর কোনো দোষ করেনি। নিষ্ঠুরতার একটা নেশা আছে। তারই ঝোঁকে শান্তনু হঠাৎ বলে উঠল, নাও নাও, রাস্তার লোককে অত দয়া না করে নিজের স্বামীকে একটু আধটু দয়া করতে শেখো। নীলিমার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বললে, এটাই তো তুমি জানাতে চাও যে তুমি কর্তা, তুমি প্রভু। এ তো কবেই বুঝেছি যে আমি তোমার দাসী ছাড়া আর কিছুই নই। তোমার যে খুঁটিনাটি আর্জি মেনে চললে, মাঝে মাঝে একটু পিঠে হাত বোলাও, সেটা তুমি জানি আমি। আমার নিজের বলে কিছু আছে নাকি? আমি তো সেই রকমই চলি। তুমি যা ভালো না বাসো তা না করাটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। বলতে পারবে আমার নিজের শখ বলে কিছু আছে? নিজের খেয়ালে একটা টাকা কখনো খরচা করেছি? ফিকিরির মতো কুড়িয়ে কারিয়ে 2-4 পয়সা যা জমাই, তাই দিয়ে কখনো সখনো এটা ওটা কিনি বলেই তো তোমার এত রাগ। ওই বুড়োকে তোমার সিগারেটের জন্যই ঠিক করেছিলুম। সবসময় হাতে তোমার পয়সা থাকে না, অসুবিধে হয়। জানি জানি, আমি সিগারেট খেয়ে টাকা ওরাই, এ কথা আর কত শোনাবে? আমার বাবুগিরির মধ্যে ওই তো এক সিগারেট। তা তুমি যাই বলো, সিগারেট না হলে আমার চলবে না। এত
খেটে রোজগার করি, এই সামান্য একটা বিলাসিতাও কি আমার অন্যায়? থাক, আর বলো না। তুমি একা থাকলে ভালোই থাকতে, আমাকে বিয়ে করে গরিব হয়েছ এই কথাটা নাই বা শোনালে। আমি এলাম, তারপর বাবলু এলো, কত খরচ বাড়লো, তোমার নিজের সুখ সুবিধে সব গেল। সবই তো জানি আমি। কেন আমাকে বিয়ে করেছিলে তাহলে? এত কঠিন দুঃখ কেন দিলে আমাকে? তোমার জীবনের সমস্ত কিছুর মধ্যে নিজেকে মনে প্রাণে বিলিয়ে দিয়ে ভাবি, এই তুমি চেয়েছিলে। আমাকে না হলে তোমার চলতো না, চলবেও না। ভাবতাম আগে এটা, কিন্তু ভুল, ভুল। আমরা মেয়েরা শুধু মনে মনে খেলা ঘর সাজাই, তাছাড়া আর কি। বলতে বলতে নীলিমা ঘর ছেড়ে বেরিয়ে গেল। এদিকে শান্তনু হঠাৎ লক্ষ্য করলো ঘড়ির কাঁটা 9টা ধরো ধরো। পাগলের মতো ছুটে গেল বাথরুমে। মাথায় 2 ঘটি জল ঢেলে এসে হাঁকে ডাকে কেষ্টকে অস্থির করে তুলে গোগ্রাসে কিছু ভাত গিলে পাতলুন আর কোট চাপিয়ে ঊর্ধ্বশ্বাসে গিয়ে ট্রাম ধরল। নীলিমার সঙ্গে আর একটা কথাও বলল না। বিশ্রী একটা কাণ্ড ঘটে গেল। আপিস থেকে ফিরে ঘরে ঢুকেই শান্তনু পকেট থেকে একটি 10 টাকার নোট বের করলে। বললে, এই নাও, তোমার ফেরিওয়ালার পাওনা চুকিয়ে দিও। হেসে বলল কথাটা হঠাৎ ঠাট্টার সুরে, যেন সকালবেলার ঘটনাটা এই একটুখানি হালকা হাওয়ায় উড়িয়ে দিতে চায়। নীলিমা স্বামীর মুখের দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। তোমার কাছে রাখো। শান্তনু আবার বললে, আরে তুমি নাও না। নীলিমা নিলে নোটটা, কাপড়ের আলমারির দেরাজে রেখে দিয়ে বললে, চা খাবে এসো। খাবার টেবিলে বিরাট আয়োজন। নীলিমাই বসে বসে ওসব করেছে। খিদে পেট জ্বলে যাচ্ছিল শান্তনুর। দ্রুত বেগে খেতে শুরু করলো। একটু পরে বলল, তুমি খাচ্ছ না? আমিও খাচ্ছি। একটু সিঙাড়া ভেঙে মুখে দিলে নীলিমা। আধ পেয়ালা চা ঢেলে নিল। হয়তো সে কেঁদেছে, হয়তো দুপুরে সে খেতে বসেও কিছু খেতে পারেনি। এদিকে শান্তনু আপিসে পৌঁছেই যা হোক করে সেই প্রবন্ধ লিখে বেয়ারার হাতে পাঠিয়ে 10 টাকার আনিয়েছে। লাঞ্চের সময় খুব খিদে পেয়েছিল, তবু ভালো করে কিছু খায়নি। তাহলে নোটটা ভাঙাতে হবে। এমনি করে নোটটা উপার্জন রক্ষা করে বাড়ি নিয়ে এসেছে। কিন্তু নীলিমা একবারও জিজ্ঞেস করলে না যে সে কোথায় পেল। কথাগুলো সব মনে মনে সাজানো ছিল, কিন্তু বলা হলো না। চাপা গুমোটে সে রাত কাটলো তার পরের দিন। আপিস থেকে ফিরে শান্তনু জিজ্ঞেস করলো, তোমার ফেরিওয়ালা টাকা নিয়ে গেছে? না, আসেনি। কাল আসবে দেখো। টাকা যখন পাবে না এসে আর যাবে কোথায়? কিন্তু শান্তনুর মুখে কেমন যেন একটা উদ্বেগের ছায়া পড়ল। 4 দিন কেটে গেল, বুড়ো এলো না। শান্তনু বললে, নীলিমা কেমন হলো? লোকটা আসে না কেন? কি জানি, অসুখ করলো নাকি? তোমার তো আরও সব ফেরিওয়ালা আছে, তাদের দিয়ে একটু খোঁজ করো না। নীলিমা চুপ করে রইল। আচ্ছা, রাস্তায় ওর ডাক শুনতে পাও না? কই না তো। কাল মন দিয়ে শোনার চেষ্টা করো। কিন্তু পরের দিনও বুড়োর সেই চড়া হাঁক একবারও শোনা গেল না। তারপরের দিন রবিবার। শান্তনু সারা দুপুর ঘুমোতে পারল না। প্রায় উঠে উঠে বারান্দা যায়, মনে হয় বুড়োকে বুঝি দেখবে, কিন্তু কোথায়? 1 মাস কেটে গেল। কি আশ্চর্য! শান্তনু হঠাৎ একদিন বললে, বুড়ো আর এলোই না। নীলিমা বললে, এলো না তো? কি হলো ওর বলো তো? বড় ম্লান দেখালো শান্তনুকে। প্রশ্নটা বড় অসহায় শোনালো। হয়তো দেশে ফিরে গেছে ওর ওই মেয়ের কাছে, কি বলো? হয়তো গেছে, হয়তো গাড়ি চাপা পড়েছে, হয়তো জ্বর হয়ে মরে গেছে, কি হয়তো কলকাতারই অন্য কোনো পাড়ায় ঝাঁঝা রোদ্দুরে পথে পথে ঘুরে গলা ফাটিয়ে চিনে সিঁদুর হেঁকে বেড়াচ্ছে। দেশে যাবার পয়সা জমতে এখনো ঢের দেরি।
কে জানে। শুনছিলেন বুদ্ধদেব বসুর গল্প ফেরিওলা। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।